মধ্যপ্রাচ্যে ইসরায়েল ইরান সংঘাতের প্রভাবে করোনার পর আবারও বড় মাত্রায় ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্ব অর্থনীতি। ভূ রাজনৈতিক অস্থিরতার প্রভাবে পণ্য পরিবহনে বাড়তি ভাড়া, তেল ও স্বর্ণের দামে ঊর্ধ্বগতি সহ আবার বহুমুখী সংকটের মুখোমুখি বিশ্ববাজার। বিশ্লেষকরা বলছেন এই সব কিছুর প্রভাবে মূল্যস্ফীতি বেড়ে কর্মসংস্থান কমে যেতে পারে। আরও জানাচ্ছেন তানহা জুলিয়া। এই পরিস্থিতিতে বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ মুদ্রার বিপরীতে বাড়ছে মার্কিন ডলারের দাম। ইসরায়েল ইরান সর্বাত্মক যুদ্ধের আশঙ্কায় ভ্রমণ পর্যটন খাত ক্ষতিগ্রস্ত হতে পারে। বিমান ভ্রমণ আরও ব্যয়বহুল হবে, আকাশপথে বাণিজ্য কমবে, আর সমুদ্রপথেও জাহাজ চলাচল ব্যাহত হতে পারে। এত শঙ্কা সত্ত্বেও সম্প্রতি বিশ্ব বাণিজ্য সংস্থা বলছে চলতি ২০২৪ সালে ২.৬% বেড়ে বিশ্ব বাণিজ্য ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে। আগামী বছর তা আরও জোরদার হবে। তবে ডব্লিউটিওর এই হিসেবটি করা হয় হামলার বদলে ইসরায়েলে ইরানি হামলা আর নেতানিয়াহুর আবার প্রতিশোধ নেয়ার হুমকির পর। তানহা জুলিয়া, ৭১। এর আগেও যুদ্ধ ও সংঘাতের প্রভাবে বহুবার বিপর্যস্ত হয়েছে বিশ্ব অর্থনীতি। এবার ইসরায়েল ইরান সংঘাতের প্রভাবে আবারও পণ্য পরিবহন, জ্বালানি তেল ও স্বর্ণের দামের ঊর্ধ্বগতি সহ বহুমুখী সংকটের মুখোমুখি বিশ্ববাজার। ক্রাইসিস ফ্যাক্টরি মধ্যপ্রাচ্যের নতুন সংকট বিশ্ব এবং বাংলাদেশের অর্থনীতিতে কী প্রভাব ফেলতে পারে, এ নিয়ে আজকের আলোচনা। সাথে থাকছেন অর্থনীতিবিদ ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর মাহফুজ কবির। ডক্টর মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি বিস্তারের আজকের আলোচনায়। প্রথমে জানতে চাই, মধ্যপ্রাচ্যের ইসরায়েল এবং ইরান সংঘাতে এই যে ভূ রাজনৈতিক অস্থিরতার যে পরিস্থিতি যাচ্ছে, সেটির প্রভাবে আবারও বড় মাত্রার ক্ষতি হতে পারে বিশ্ব অর্থনীতির নানা অঙ্গ। এই কথাগুলো উঠে আসছে, আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এবং নানা মাধ্যমে আমরা জানতে পারছি। এই বিষয়টি নিয়ে আপনার পর্যবেক্ষণ জানতে চাই, কতটুকু শঙ্কা দেখেন আপনি? ধন্যবাদ। আসলে শঙ্কার জায়গা কিন্তু আবার ঘুরে ফিরে আসছে ঠিক মধ্যপ্রাচ্যকে ঘিরেই। মানে আমরা রাশিয়া ইউক্রেন যুদ্ধকে নিয়ে নানা রকমের যে শঙ্কার মধ্যে পড়েছিলাম, এবং বিশ্ব অর্থনীতি কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়াচ্ছে, কিন্তু হঠাৎ করেই এই যে ইরান ইসরায়েলের যে একটা সংকট, সেই সংকটটা কিন্তু পুরো বিশ্ব অর্থনীতিকে আর এক দফা দ্বিধায় ফেলে দিয়েছে। এবং ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে এই এই গত কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু আসলে পুরো পরিস্থিতি আবার অন্যদিকে চলে গেছে। মানে ইসরায়েল কিন্তু আবার যে পাল্টা আক্রমণ চালিয়েছে ইস্পাহান শহরে উপলে, যে খবর এসছে, এরপরেই কিন্তু দেখা যাচ্ছে যে এই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বেড়ে গেছে, ৩% মতো ক্রুড তেলের দাম বেড়ে গেছে। এবং এটার যে ফলাফল, আমি মনে করি যে আসলে এই তেলটাই কিন্তু মূল যে অর্থনীতির চাকা, সেটাকে আসলে ত্বরান্বিত করে। এবং তেলের দাম হচ্ছে এমন একটা ইন্ডিকেটর, যেটার মাধ্যমে কিন্তু যে উৎপাদন খরচ, পরিবহন, বিপণন, সব দিক দিয়ে কিন্তু অর্থনীতির উপর প্রভাব রাখে। এবং বিশ্ব অর্থনীতির সবচেয়ে বড় নিয়ামক কিন্তু আসলে এই এই তেল। এখন এই তেলের দামে যে বৃদ্ধি হঠাৎ করে হয়েছিল, সেটা কিন্তু আবার কিছুটা কমে গেছে, কিন্তু সংখ্যা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। তার কারণ আসলে পরবর্তী সময়ে ইরান ইসরায়েলের মধ্যে সম্পর্ক কোন দিকে দাঁড়ায়, ডাইনামিক্সটা কি, তার উপরে কিন্তু আসলে নির্ভর করবে অনেকটাই এই এই বিশ্ব অর্থনীতির যে আসলে আহ, কি কি কোন দিকে যাচ্ছে সেটি। এখন
আসলে স্ট্রেট অফ হরমুজ যেটি মানে হরমুজ প্রণালী যাকে বলে, তো সেইখান দিয়ে কিন্তু বিশ্বের যে জ্বালানি তেল তার প্রায় 20 ভাগ প্রবাহিত হয়। এখন এটি যদি ইরান বন্ধ করে দেয় বা সাময়িকভাবে কোনো রকম সমস্যা তৈরি করে, যেটি কিন্তু ইরান ইতিমধ্যে বলেছে যে যদি তারা সমস্যায় পড়ে বা ইসরায়েল যদি আবার তার বড় আকারে হামলা চালায় বা অন্য কোনো ধরনের কোনো সমস্যা তৈরি হয় ইরানের পরে, তখন তারা আসলে এই হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু কি অবস্থা দাঁড়াতে পারে সেটা কিন্তু কল্পনা করা যাচ্ছে না তাহলে এই সেই ক্ষেত্রে মুহূর্তে কি আসলে। আমি ছোট করে একটু জানতে চাই, আমরা যখন পুরো বিশ্ব অর্থনীতিকে যদি আমরা একটু কেন্দ্রের দিকে আসতে চাই, সেই ক্ষেত্রে তেলের বিষয়টি আসলে সবসময় কেন্দ্রের দিকে থাকে। তেলকে কেন্দ্র করে বিশ্ব অর্থনীতি অনেকটাই ঘুরপাক খাওয়ার একটি প্রসঙ্গ কিন্তু আমরা বলতেই পারি। এই যদি হয় অবস্থা, তাহলে তেলের বাজারের বর্তমান যে পরিস্থিতি আমরা দেখছি, ইতিমধ্যেই স্বর্ণের বাজার কিন্তু বিশ্ববাজারে এই পর্যন্ত সর্বোচ্চ দামের মধ্যেও কিন্তু পৌঁছে গিয়েছে। এই যদি বর্তমান অবস্থা হয়, সেই ক্ষেত্রে বাংলাদেশ কতটা সামাল দিতে পারবে? কারণ ইতিমধ্যেই আমাদের মূল্যস্ফীতি, মুদ্রাস্ফীতির সম্পর্কিত অর্থনৈতিক যে পরিস্থিতি বা কাঠামো, সেই ক্ষেত্রে এই নতুন ক্ষতির যে শঙ্কা, সেটাকে আমরা কি সামাল দেওয়ার পরিস্থিতি এখন আমাদের রয়েছে? কি বলবেন? হ্যাঁ, এই স্বর্ণের বাজারটা কিন্তু আসলে এমন একটা ইন্ডিকেটর যে আসলে যখনই বিশ্ব অর্থনীতি কোন সংকটের দিকে যায়, তখনই আসলে এই স্বর্ণের দাম বাড়ে। তার কারণ অন্য জায়গাতে বিনিয়োগ অত্যন্ত ঝুঁকির মধ্যে পড়ে যায়, কিন্তু স্বর্ণের বিনিয়োগটা কিন্তু অনেকটাই ঝুঁকি মুক্ত। তো এই কারণে সবাই আসলে অন্য জায়গা থেকে স্বর্ণে বিনিয়োগ করতে চান এবং তখনই আসলে সংকটটা আরো মাথার চাড়া দিয়ে দাঁড়ায়। এখন যেটা দেখা যাচ্ছে যে যারা বড় বড় বিনিয়োগকারী, যারা ট্রিলিয়ন ডলারের বিজনেস করেন, তারা কিন্তু এখন স্বর্ণের দিকে যেহেতু ঝুঁকছেন, তার মানে হলো যে তারা আসলে ভয় পাচ্ছেন অন্য জায়গাতে বিনিয়োগ করতে। এখন এই যদি অবস্থা হয়, তার মানে হলো যে সামনের দিনগুলোতে আসলে আমাদের যে একটু সাবধানে থাকা উচিত। তার কারণ এখন যে পরিস্থিতি দেখা যাচ্ছে বিশেষ করে মধ্যপ্রাচ্যকে কেন্দ্র করে, তাতে শুধুমাত্র কিন্তু তেলের বাজারই নয়, বরং পুরো যে অর্থনীতির অন্যান্য খাত রয়েছে, যে অন্যান্য পণ্য পরিবহন এবং একই সঙ্গে যে এই সেবা খাত, সেটিও কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবং একদম সেটা সমস্ত লক্ষণই দেখা যাচ্ছে। একদম শেষ পর্যায়ে আমি আপনার কাছে একটি বিষয় জানতে চাই, সেটা হচ্ছে বাংলাদেশের প্রবাসী আয়ের একটি বড় অংশ আসে মধ্যপ্রাচ্য থেকে। সেই খাতে কি প্রভাব পড়তে পারে, বা সেজন্য কি ধরনের সতর্কতার কথা আপনি ভাবেন, বা কি সতর্কতা নেওয়া উচিত? এখন মধ্যপ্রাচ্য তো আমাদের শ্রমের সবচেয়ে বড় বাজার। মানে আমাদের যারা অর্ধদক্ষ শ্রমিক বা যারা কিছু পেশাজীবীও, তারা কিন্তু আসলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকেন, মূলত সৌদি আরব সহ অন্যান্য যে মধ্যপ্রাচ্যের দেশ, সেগুলোতেই তারা যান এবং সেখান থেকে আসলে আমাদের যে রেমিটেন্স সেটার সিংহভাগ আসে। এখন পুরো মধ্যপ্রাচ্যের অর্থনীতি কিন্তু বেশ একটা আশঙ্কার মধ্যে দিয়ে যাচ্ছে এবং শ্রম বাজারও কিছুটা সংকুচিত হচ্ছে। আমি মনে করি যে এই ধারা যদি চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে এই মুহূর্তে যে রেমিটেন্সের প্রবাহ, সেটি কিন্তু একটু আমাদেরকে আশা দেখাচ্ছিল। কিন্তু এখন মনে হচ্ছে যে মধ্যপ্রাচ্যের অর্থনীতিতে যদি একটা ধাক্কা লাগে বা, এবং সেটা কিন্তু সেদিকেই আছে। এখন আমি মনে করি যে আসলে একটুখানি বাংলাদেশের আসলে একটা রোল প্লে করতে হবে, যে ইন্টারন্যাশনাল যে ডিপ্লোমেসি সেই জায়গাগুলোতে, যাতে এই পুরো পরিবেশটা শান্ত থাকে। তার কারণ বাংলাদেশ একটি ছোট দেশ, কিন্তু এটা কিন্তু ইমার্জিং একটা মিডল পাওয়ার বলে সবাই স্বীকার করছেন। এখন পরিস্থিতি শান্ত রাখাতে আসলে সবারই লাভ। তো সেই জায়গাতে একটু কাজ করতে হবে এবং এটি ছাড়াও আমাদের মনে হয় যে ঠিক মিডিয়াল ইনকাম কান্ট্রিতে তো আমরা ইতিমধ্যে চলে গেছি, কিন্তু এখন আমাদেরকে আসলে আমাদের যে ম্যান পাওয়ার, সেটা ডাইভার্সিফিকেশন দরকার। মার্কেট ডাইভার্সিফিকেশন যদি আমরা না করি, তাহলে সেক্ষেত্রে যদি আমরা সারাক্ষণ এই মিডল ইস্টের বাজার বা একটা দুটো বাজারের দিকে আসলে মনোযোগ দিয়ে রাখি, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের আসলে যে কোনো ধরনের ঝুঁকিতে বা অস্থিরতার মধ্যে কিন্তু আমাদের এই যে রেমিটেন্সের প্রভাব, সেটাতে আর চাপ তৈরি হতে পারে। তাহলে সুতরাং মোটা এখন দাগে আমি বলতে পারি, করতে হবে। আমাদের যে পরিস্থিতি এখন যাচ্ছে, বিশ্ব অর্থনীতির যে পরিস্থিতি আমরা এখন দেখতে পাচ্ছি, নানা যুদ্ধ সংঘাতের কারণে, সেক্ষেত্রে বাংলাদেশকেও তাদের যে সুবিধাগুলো রয়েছে এবং অসুবিধাগুলো রয়েছে, সেটি নিয়ে এখনই আসলে পরিকল্পনা মাফিক এগোনোর আসলে একটা সময় হয়েছে। কারণ এর আগের যে আমাদের অভিজ্ঞতা, সেটিকে এখন কাজে লাগানোর আমি মনে হয় এখন এটি সময় হয়েছে। এবং বেশ দারুণভাবে আপনার সাথে এই বিষয়টি আমাদের আলোচনা হলো। একটু সময় পেলে হয়তো ভালো হতো, তবে আজ এখানে শেষ করতে হচ্ছে, সময় হবে। আশা করি অন্য কোনো দিন এই বিষয়ে আলাপ হবে। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত হয়েছিলেন ডক্টর মাহফুজ কবির, আন্তর্জাতিক বাণিজ্য বিশ্লেষক। তার সাথে কথা বলছিলাম আন্তর্জাতিক বর্তমান সময়কার ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্ব অর্থনীতিতে কী প্রভাব পড়ছে এবং এর কী প্রভাব বাংলাদেশে পড়তে পারে, সেই বিষয়গুলো নিয়ে।